বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে গো, আর বিদ্যুৎও চমকাচ্ছে বারবার। কি এই ঝড় বৃষ্টির মধ্যে গাছের নিচে ওটা কে বসে আছে? মনে তো হচ্ছে একটা মেয়ে, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে ওই গাছের নিচে থাকলে তোর ক্ষতি হতে পারে। এ কথা বলে বিমলা ছাতা মাথায় করে মেয়েটার কাছে যায়। এই মেয়ে, কে তুই? আর এখানে এত ঝড়ের মধ্যে কি করছিস? আমার নাম মায়া, কোথাও আশ্রয় জোটেনি বলে এই গাছতলায় বসে আছি। তুই তো ঠান্ডায় একদম কাঁপছিস, বৃষ্টিতে তো শরীরটাও ভিজে গেছে। তুই তাড়াতাড়ি ঘরে চল, তারপর না হয় বাকি কথা শুনবো। তুই তো একদম বৃষ্টিতে ভিজে গেছিস, আর তোকে দেখে মনে হচ্ছে তুই একদম ক্ষুধার্ত। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই বলে বিমলা খাবার আনতে চলে যায়। এই নে রে মা, খাবারটা আগে খেয়ে নে তো, তোর চোখ মুখ তো শুকিয়ে গেছে। তা বলছি কি মা, খাবারটা কেমন হয়েছে? মজা না? আচ্ছা মা, তুই বল তো তোর আসল পরিচয় কি, আর তোর এই অবস্থা হলো কেন? পরিচয় আর কি দেব মাসিমা, আমি তো অনাথ। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, আর রাস্তাই হলো আমার আশ্রয়স্থল। আহারে, তোর কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো। তবে তুই ভাবিস না রে মা, আজ থেকে তুই বরং আমার সাথেই থাকবি। তোর মেশো তো কবিরাজ, উনি কাজের জন্য যখন তখন বাইরে থাকে। এখানে তোর কোনো অসুবিধা হবে না। এই তো মন গলেছে, এবার তবে আমার নিজের কাজ শুরু করে দিতে হবে। অনাথ হয়েও যে আমি তোমার সাথে থাকতে পারবো, এটা যে আমার 7 জন্মের ভাগ্য। আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো মাসিমা। কই গো গিন্নি, কোথায় তুমি? কি গো? এই জলটা নাও গো মেসোমশাই, নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত হয়ে ফিরেছো, তাই না? সত্যি বড্ড তৃষ্ণার্ত ছিলাম। কিন্তু গিন্নি, এই মেয়েটা কে? আবার আমাকে মেশো ডাকছে। আমার জানা মতে তোমার তো কোনো বোন নেই, আর বোনঝিও তো নেই। সেই সব তোমায় পরে খুলে বলবো গো। কি ব্যাপার মায়া, তুই হা করে দেখছিস কি? তাড়াতাড়ি গিয়ে রান্না কর, তোর মেসোমশাই কি না খেয়ে থাকবে নাকি? শোনো, আমি ওই মেয়েটাকে কুড়িয়ে পেয়েছি, আর ভালো মানসিকতা দেখিয়ে ওকে কাজে রেখেছি। ওকে দিয়ে দাসের মতো খাটাবো বলে গো। তোমার হুকুম শুনে সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি, তবে ভালোই করেছো ওকে বাড়িতে জায়গা দিয়ে। এবার আর তোমায় বেশি কাজ করতে হবে না। বাহ মায়া, তোর তো কাজের হাত বেশ চালু, এইটুকু সময়ে সব রান্না করে ফেললি। আর খাবারগুলো দেখতেও বেশ সুস্বাদু মনে হচ্ছে। তাড়াতাড়ি খাবারগুলো দাও, খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কি ব্যাপার মায়া, হাত পা গুটিয়ে বসে আছিস কেন? তোকে কি আমি বসে থাকার জন্য খাওয়াই? হ্যাঁ, আমার পাগুলো বড্ড ব্যথা করছে, ঘরে চল, পা টিপে দিবি। এরপর মায়া বিমলার সাথে ঘরে যায়, আর বিমলার পা টিপতে থাকে। হঠাৎ বিমলা চোখ বোঝে। এ বাড়িতে আসলাম কি উদ্দেশ্যে, আর হচ্ছে কি? এরা তো আমাকে চাকরানির মতো খাটাচ্ছে, আর এদের চাকরানি হতে গিয়ে আমি আমার আসল লক্ষ্যটা ভুলে গেছি। না, আজ আমি আমার কাজ করব। এসব কথা বলে মায়া উঠে দাঁড়ায়, আর মুহূর্তেই পরীর রূপ ধারণ করে, আর আশেপাশে তাকাতে থাকে, বিমলাদের ঘর খুঁজতে থাকে।
কই, কোথায় সেই বোতল? আর এ বাড়িতে তো কোনো বোতল নেই। কোথায় আছে সেই বোতল? মায়ার কথা শেষ হতে না হতেই বিমলার ঘুম ভেঙে যায়। এ কি, এ আমি কি দেখছি? আমার ঘরে পড়ি। বিমলার চিৎকারে মায়া মুহূর্তেই আবারও স্বাভাবিক রূপে ফিরে আসে। কি বলছো কি তুমি মাসিমা? তুমি পড়ি কোথায় দেখলে? এখানে তো আমি গো, আমি। আসলে তুমি ঘুম থেকে জেগেছো তো, তাই হয়তো ভুল দেখেছো। তাই হবে হয়তো। আসলেই তো এখানে তো শুধু তুই আছিস। তা বলছি, তোর মেশো কোথায়? ডাক তো একটু, ভয় পেয়েছি তো। একটু জল পড়া খেতে হবে, নয়তো আবার জ্বর চলে আসবে। আচ্ছা ঠিক আছে মাসিমা, তুমি শুয়ে পড়ো, আমি গিয়ে মেশো মশাইকে ডেকে আনছি। কি ব্যাপার মায়া, তুই এই ঘরে কি করছিস? তুই জানিস না এই ঘরে আমার অনুমতি ছাড়া তোর মাসি মাও আসতে পারে না? আমার ভুল হয়েছে মেশো মশাই। আসলে মাসিমা কি যেন দেখে ভয় পেয়েছে, আর তোমাকে এক্ষুনি যেতে বলেছে। তাই বাধ্য হয়ে আমি এখানে এলাম গো মেশো মশাই। কি, গিন্নি ভয় পেয়েছে? আমি এক্ষুনি যাচ্ছি। আরে রানীপরি, তুই তুই মুক্তি পেলি কি করে? আমি তো তোকে বোতলবন্দি করেছিলাম আমার হুকুম পালন করার জন্য, কিন্তু তুই মুক্ত হলি কি করে? আমি মুক্ত করেছি আমার মাকে, আর আমি মাকে মুক্ত করার জন্যই তো এ বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। এ কি মায়া, তুই মানুষ নস, তুই একটা পরী। আমিও তো তাই দেখছি, কিন্তু তুই যদি পরি হবি তাহলে এতদিন আমি তোকে চিনতে পারিনি কেন? তুমি যেন আমাকে চিনতে না পারো, সেজন্য আমি তোমাকে ওষুধ মেশানো জল খাইয়েছিলাম। কারণ আমি জানতাম তুমি আমাকে চিনতে পারলে তুমি আমাকেও বন্দি করবে, আর আমি আমার মাকে কখনোই মুক্ত করতে পারবো না। শয়তান পরি, তোরা আমার সাথে চালাকি করেছিস। তবে ঠিক আছে, আমি তোদের দুজনকেই এবার উচিত শিক্ষা দেব। তুই আমাদের কিচ্ছু করতে পারবি না শয়তান কবিরাজ, কারণ আমরা মা মেয়ে এখন একসাথে আছি। তুই মাকে বন্দি করে আনার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে করেই হোক মাকে আমি উদ্ধার করবই করব। আর তাই তো আমি কৌশলে এ বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, আর এ বাড়ির চাকরানি হয়েছিলাম। তবে আর না, এবার আমরা মামে মিলে তোকে ধ্বংস করে দেব। শয়তান তান্ত্রিক ওর পাপের শাস্তি পেল, কারণ পাপীদের যে শাস্তি অনিবার্য, সেটা ইহকালে হোক বা পরকালে। তবে এবার চল মা, আমরা পরিরাজ্যে ফিরে যাই। এরপর রানীপরি ও মায়াপরি রওনা দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। একদিন আগের কথা। এক গ্রামে রচনা নামের একটা মেয়ে থাকতো। রচনার বাবা মা বলতে কেউই ছিল না, তাই তাকে একা একাই সংসার চালাতে হতো। তাই সে একটা ঠেলায় করে তরমুজ বিক্রি করে সংসার চালাতো। রচনার তরমুজের দোকানের পাশে রমেশ নামের এক লোকের শরবতের দোকান ছিল। সে কম খরচে বেশি টাকা রোজগারের জন্য শরবতে বেশি পরিমাণে জল মেশাতো। ফলে তার শরবত মোটেও সুস্বাদু ছিল না, তাই কোনো লোকই তার দোকান থেকে শরবত কিনে খেত না। অন্যদিকে রচনা প্রতিদিন গ্রামের পাশের জঙ্গল থেকে টাটকা টাটকা তরমুজ পেড়ে আনতো, আর তা খুবই কম দামে বিক্রি করত। তরমুজ খুব ভালো হওয়ায় সব মানুষই রচনার থেকে তরমুজ কিনতো। তরমুজ নেবে গো, তরমুজ খুব ভালো ভালো রসালো তরমুজ, গরমকালে রসালো তরমুজ নিয়ে যাও নিয়ে যাও, মাত্র 20 টাকা দাম। দেখতে দেখতে প্রচুর লোকের ভিড় বেজে যায় রচনার ঠেলার চারপাশে। সব লোকই রচনার টাটকা টাটকা তরমুজ কিনতে থাকে। এইভাবে দুপুরের মধ্যে রচনার সব তরমুজই বিক্রি হয়ে যায়, আর সে আনন্দের সাথে তার ঠেলা নিয়ে বাড়িতে ফিরে যায়। এত কম সময়ের মধ্যে রচনার সব তরমুজগুলো বিক্রি হয়ে গেছে বলে রমেশের ভীষণ রাগ হয়। আমি সারাদিন এই রোদের মধ্যে দাঁড়িয়ে শরবত বিক্রি করছি, কই কেউ তো আমার দোকান থেকে শরবত কিনছে না।
আর এই রচনার সব তরমুজ কি না এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে? ও নিশ্চয়ই লোকেদের ওপর কোনো কালো জাদু করে। হ্যাঁ, না না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে তান্ত্রিকের কাছে যেতেই হবে। এই বলে রমেশ সন্ধে হতেই জঙ্গলে থাকা এক তান্ত্রিক বাবার কাছে চলে যায় আর কালো জাদু করার ঔষধ চায়। ঠিক তখনই তান্ত্রিক সেখানে একটা ইঁদুর প্রকট করে আর মন্ত্র পড়তে থাকে। মন্ত্র পড়ার সাথে সাথে সেই ইঁদুর আকারে অনেক বড় হয়ে যায়। এই ইঁদুরকে নিয়ে গিয়ে তুই সেই মেয়ের বাড়িতে ছেড়ে দিয়ে আয়, তারপরেই দেখবি ওই মেয়ের কোনো কারসাজি আর খাটবে না রে। যে যত বড় মায়াবী হোক না কেন, এই ইঁদুর সবার থেকে বড় মায়াবী। তারপর রমেশ ইঁদুরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা রমেশ লুকিয়ে লুকিয়ে রচনার বাড়ির দিকে যায়। রমেশ জানলা দিয়ে সেই মায়াবী ইঁদুরটিকে রচনার ঘরে ছেড়ে দেয় আর রমেশ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রচনা সেই জঙ্গল থেকে টাটকা টাটকা তরমুজ পেড়ে আনে আর তরমুজগুলো ঝুড়িতে রেখে দেয় আর তা বিক্রি করার জন্য রেডি হতে যায়। আর তখনই মায়াবী ইঁদুর বিশাল আকার ধারণ করে আর তার চোখ থেকে আলোক রশ্মি বেরিয়ে সেই তরমুজের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে সব টাটকা তরমুজ কুচকুচে কালো হয়ে যায়। তারপর ইঁদুরটি আবারও ছোট আকার ধারণ করে আর লুকিয়ে পড়ে। রচনা ঘরে এসে সব তরমুজ একসাথে কালো হয়ে গেছে বলে ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে, এটা আবার কি হলো? আমি তো এক্ষুনি সব তরমুজগুলো টাটকাই নিয়ে এসেছিলাম, তাহলে এমন কুচকুচে কালো হলো কি করে? এখন আমি কি করে তরমুজ বিক্রি করব? এরপর থেকে রচনা যত ভালো তরমুজই তুলে আনুক না কেন, সে ঘরে এসে দেখে সব তরমুজগুলোই কালো কুচকুচে হয়ে গেছে। অপরদিকে রচনা তরমুজ বিক্রি করতে না যাওয়ায় সব লোক বাধ্য হয়ে রমেশের শরবতই খেতে থাকে, যদিও সেই শরবতগুলো একদমই ভালো ছিল না। আর এতে করে রমেশ অনেক টাকা উপার্জন করতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রচনা অনেকগুলো তরমুজ এনে তার ঘরের মধ্যে রেখে দেয়। এরপর সে জানালার কাছে গিয়ে চুপচাপ সবটা দেখতে থাকে। আর তখনই সে দেখে একটা ছোট্ট ইঁদুর তার ঝুড়ি থেকে বেরিয়ে আসছে আর সে বিশাল আকার ধারণ করে কোনো এক জাদু শক্তির মাধ্যমে সব তরমুজগুলোকে কালো বানিয়ে দিয়েছে। এই দেখে তো রচনা ভীষণ রেগে যায় আর সেই ইঁদুরের কাছে যায়। এ কি, তুমি কে? আর এইসব কি করছো? আমি তোমার কি ক্ষতি করেছি বলো, যার কারণে তুমি আমার সব তরমুজগুলো এভাবে নষ্ট করে দিচ্ছ? ঠিক তখনই ইঁদুরটি একটি ডাইনিতে পরিণত হয় আর একটা ঝাড়ু দিয়ে রচনাকে মারতে থাকে। তারপর সেই ডাইনি রচনাকে মারতে মারতে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তারপর হাওয়ায় উড়ে রমেশের কাছে ফিরে যায়। অন্যদিকে রচনা মন খারাপ করে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে থাকে। রচনার কান্না শুনে সেই গাছের একটা পরীর ঘুম ভেঙে যায় আর পরীটি রচনার সামনে চলে আসে। আর পরীকে দেখে তো রচনা ভীষণ ভয় পেয়ে যায় আর ভয়ে কাঁদতে থাকে। তুমি এভাবে কেঁদো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি দুষ্টু পরী নই, আমি ভালো পরী। তুমি বলো, তোমার কি হয়েছে যার কারণে তুমি এভাবে কাঁদছো? এরপর রচনা পরীকে সব খুলে বলে আর সব শুনে পরী তার জাদু শক্তি দিয়ে সেখানে একটা বড় তরমুজ প্রকট করে। সে তরমুজটা মাটিতে রাখতে তরমুজটা বিশাল একটা তরমুজ ঘরে পরিণত হয়। এটা একটা জাদুই তরমুজ ঘর। তুমি এই তরমুজটা নিয়ে তোমার বাড়িতে চলে যাও। কাল থেকে এই তরমুজ তোমায় অনেক তরমুজের শরবত দেবে। আর সেই তরমুজের শরবত তুমি বাজারে গিয়ে বিক্রি করো, কেমন? এরপর রচনা পরীটিকে ধন্যবাদ জানিয়ে সেই তরমুজ ঘরের ভেতরে প্রবেশ করে আর সঙ্গে সঙ্গে সেই তরমুজ ঘর হাওয়ায় ভেসে ভেসে রচনার গ্রামে পৌঁছে যায়। তারপর সকাল হতেই সেই তরমুজ ঘরটি হাওয়ায় ভেসে বাজারে চলে যায় আর সব লোকজন অবাক হয়ে সেই তরমুজ ঘর দেখতে থাকে।
তারপর রচনা সেই ঘর থেকে বেরিয়ে আসে। তারপর রচনা সেই ঘরের গায়ে লাগানো কলটি খুলে দেয় আর প্রচুর তরমুজের রস গ্লাসে পড়তে থাকে। এইসব দেখে তো লোকজনরা রচনার তরমুজ ঘরের সামনে আসে আর সবাই মজা করে তরমুজের রস খেতে থাকে। অপরদিকে রমেশের দোকান আবারও খালি হয়ে যায়। এসব দেখে তো রমেশ ভীষণ রেগে যায় আর সেই মায়াবী ইঁদুরটাকে তরমুজ ঘরের সামনে নিয়ে আসে। আর ইঁদুরটি সাথে সাথেই একটি ডাইনিতে পরিণত হয় আর রচনাকে মারতে আসে। ঠিক তখনই সেই তরমুজ ঘর থেকে পরীটি চলে আসে আর পরীটি ডাইনির সেই জাদুই ঝাড়ুটি নিয়ে ভেঙে ফেলে। এবার তুই আর বাঁচবি না ডাইনি, তাড়াতাড়ি বল তোকে এখানে কে পাঠিয়েছে, বল তাড়াতাড়ি বল বলছি, আজ যে তোর নিস্তার নেই। পরীর এমন কথা শুনে রাক্ষসী সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তারপর থেকে সেই ডাইনি আর কখনোই সেই তরমুজ বাড়িতে আসে না। আর এসব দেখে তো রমেশ ভীষণ ভয় পেয়ে যায় আর মনে মনে অনুতপ্ত হতে থাকে। এরপর থেকে রমেশ আর কখনোই রচনার বিরুদ্ধে কিচ্ছু বলে না। আর রচনাও তার তরমুজ ঘর থেকে তরমুজের শরবত বিক্রি করে সুখে শান্তিতেই নিজের দিন কাটাতে থাকে। হিজলপুর গ্রামে দক্ষিণে বড় একটা কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। তবে সেটা কোনো সাধারণ কাঁঠাল গাছ নয়। ওই কাঁঠাল গাছটা জাদুশক্তি প্রাপ্ত ছিল। কাঁঠাল গাছের জয় হোক, সাধু বাবার জয় হোক। কাঁঠাল গাছ, আমার নাতনি দুদিন ধরে খুবই অসুস্থ। আমার নাতনির জ্বর কিছুতেই কমছে না। তুমি আমার নাতনিকে সুস্থ করার ব্যবস্থা করো না কাঁঠাল গাছ। মিনতির কথা শেষ হতে না হতেই কাঁঠাল গাছ থেকে উজ্জ্বল আলোক রশ্মি বের হয় আর ছোট্ট একটা ঘটি ভর্তি তরল পানীয় বৃদ্ধা মিনতির সামনে চলে আসে। এই ঘটিটা নিয়ে যাও বুড়িমা। এই ঘটির তরল পানীয়গুলো তোমার নাতনিকে নিয়ম করে 3 বেলা খাওয়াবে, তবেই তোমার নাতনি একদম সুস্থ হয়ে যাবে। এরপর মিনতি খুশি হয়ে ঘটিটা নিয়ে বাড়িতে চলে যায়। দিদি ভাই, একটু কষ্ট করো দেখি, এই ওষুধটা খেয়ে নে। এই ওষুধ খেলে তুই সুস্থ হয়ে যাবি রে। এই ওষুধ যে সাহায্যকারী কাঁঠাল গাছ দিয়েছে আমায়। এই কথা বলে মিনতি তার নাতনি শুভাকে ওষুধটা খাইয়ে দেয় আর 2 দিনের মাথায় শুভা একদম সুস্থ হয়ে যায়। ও ঠাকুমা, 2 দিন অসুস্থ থেকে আমার যে কি অশান্তি লাগছিল সে তোমাকে বলে বোঝাতেই পারবো না। কিন্তু ঠাকুমা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একটা কাঁঠাল গাছ এত কিছু কি করে করতে পারে? অসুস্থ হলে ওষুধ দেয়, টাকার অভাব হলে টাকা দেয়, আবার কারো খাবারের প্রয়োজন হলে খাবারও দেয়। একটা কাঁঠাল গাছ এত সাহায্য করতে পারে কি করে? আর এই জাদু শক্তি বা পেলো কিভাবে বলো তো? ও মা, আমার নাতনির মাথায় যে দেখি অনেক প্রশ্ন ঘুরছে। তবে শোন দিদি ভাই, এই গ্রামে অনেক কাল আগে এক সাধু বাবা এসেছিল আর এই গ্রামের মানুষ সাধু বাবাকে এত আপ্যায়ন করেছিল যে সাধু বাবা তুষ্ট হয়েছিল আর এই গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আর বেশ কিছুদিন পর সাধু বাবা অসুস্থ হয়ে পড়ে। বাছারা, তোরা আমাকে এত ভালোবেসে আদর যত্ন করে আমাকে তুষ্ট করেছিস, যা আমি তোদেরকে বলে বুঝাতে পারবো না। আমি সত্যি অনেক সন্তুষ্ট। এই গ্রামে চিরকাল থাকার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি তো অমর নই। মৃত্যু আমার অতি সন্নিকটে, তাই আমি আমার অস্থি তোদের জন্য উৎসর্গ করতে চাই। আমি মারা যাওয়ার পর তোরা আমার সৎকার করবি না। আমার মৃত গাছ থেকে এখানে একটা কাঁঠাল গাছ হবে আর কাঁঠাল গাছ জাদু শক্তি প্রাপ্ত হবে। আর ওই কাঁঠাল গাছ তোদেরকে সাহায্য করবে আর সাহায্যকারী কাঁঠাল গাছের মধ্যেই তোরা আমাকে খুঁজে পাবি। জানিস জানিস দিদি ভাই, এসব বলতে বলতে সাধু বাবাটা মারা যায়।
আর সাধু বাবার কথা মতো তার মৃতদেহ আর সৎকার করানো হয় না। আর কদিন পরেই কাকতালীয় ভাবে সে স্থানে বিশাল বড় একটা কাঁঠাল গাছ হয়। আর সেই কাঁঠাল গাছ তখন থেকেই গ্রামবাসীদের সাহায্য করতে শুরু করে। দেখো কাণ্ড, ফাকলি মেয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছে। যাক গিয়ে রাত হয়েছে অনেক, এবার আমিও ঘুমিয়ে পড়ি। এরপর মিনতি ঘুমিয়ে পড়ে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সাহায্যকারী কাঁঠাল গাছ, আর কতদিন তোমার এই গোড়ায় বসে আর কত কাঁদবো বলো তো? আমি কি আমার দুই বোনকে কখনো ফিরে পাবো না? সেদিন তোমার গোড়াতেই তো আমার দু বোনকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমার ছোট্ট দুটো বোন জলের জন্য অনেক কান্না করছিল। আমি ওদের এখানে বসিয়ে রেখে জল আনতে গিয়েছিলাম, আর ফিরে এসে আমার বন্ধুটাকে আর খুঁজে পাইনি। মা বাবা মরা বন্ধুটাকে আমি এতদিন আগলে রেখেছিলাম, হঠাৎ করে কেন হারিয়ে গেল আমার বন্ধুটো? সাহায্যকারী কাঁঠাল গাছ, তুমি তো সবাইকে সাহায্য করো, তবে আমার বন্ধুটাকে তুমি ফিরিয়ে দাও। বিলাসীর কথা শেষ হতে না হতেই সেখানে মিনতি চলে আসে। এভাবে কাঁদিস না রে দিদি ভাই, সাহায্যকারী কাঁঠাল গাছ এ গ্রামের সবাইকে সাহায্য করে, কাউকে কখনো নিরাশ করেনি, তোকেও নিরাশ করবে না। দেখিস তোর দু বোনকে তুই একদিন ঠিকই পেয়ে যাবি। ঠিক বলেছ বুড়িমা, ধৈর্য রাখো, তুমি তোমার বন্ধুটাকে ঠিকই পেয়ে যাবে। তোমাদের তিন কন্যাকে এক আমি করেই ছাড়বো। কাঁঠাল গাছের কথা শুনে বিলাসী স্বস্তি পায়, আর বিলাসী তার দুই বোনকে ফিরে পাওয়ার জন্য আশায় দিন কাটাতে শুরু করে। আমার কবলে বন্দি থেকে মেয়ে দুটো বড়ই হয়ে গেল, এখন দুজনে প্রায় যুবতী। এবার আমি এই দুটো মেয়েকে ওই সাহায্যকারী কাঁঠাল গাছের গোড়ায় বলি দেব, আর এদের রক্ত কাঁঠাল গাছের গোড়ায় পড়তেই কাঁঠাল গাছ মারা যাবে, আর তখন আমাকে বাধা দেওয়ার ক্ষমতা আর কারো থাকবে না। আমি হিজলতুরি গ্রামে দাপিয়ে বেড়াবো, আর যখন আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমার তন্ত্রবিদ্যা আর কেউ নষ্ট করতে পারবে না। যাক গিয়ে এবার মেয়ে দুটোকে নিয়ে তৈরি হওয়া যাক। মা উর্মি, মা গীতা, কোথায় তোরা? তাড়াতাড়ি এখানে আয়। তান্ত্রিকের ডাক শুনে উর্মি আর গীতা তার কাছে দ্রুত চলে আসে। হ্যাঁ বাবা বলো, হঠাৎ করে আমাদের দু বোনকে এভাবে কেন ডাকছো বাবা? তোমার কি কিছু দরকার? বলছি মা, আজ রাতে আমাদেরকে হিজলতুরি গ্রামে যেতে হবে, তোরা দু বোন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হঠাৎ করে হিজলতুলি গ্রামে কেন বাবা? আর এই গ্রামটা কোথায়? হিজলতুলির গ্রামের মেয়ে হয়েও আজ হিজলতুলি গ্রাম চেনো না? আর চিনবেই বা কি করে? আমি যখন ওদের গ্রামের ওই কাঁঠাল গাছের গোড়ায় থেকে চুরি করে এনেছিলাম, তখন তো মেয়ে দুটো ছোট ছিল, তাই হয়তো ওদের কিছুই মনে নেই, আর মনে করাতেও চাই না, কারণ আমি অনেক খোঁজাখুঁজি করে এমন যমজ কন্যা পেয়েছি, তাই তো কোনো কিছু না ভেবে চুরি করে এনেছি, আর নিজের কন্যার পরিচয় দিয়ে বড় করেছি, কারণ যমজ কন্যার রক্ত ছাড়া যে কাঁঠাল গাছকে মারা সম্ভব হবে না। বাবা, এত কি ভাবছো? তোমাকে প্রশ্ন করলেই তুমি কি যেন ভাবো। যাই হোক বোন, আমাদের আর জানতে হবে না, চল তো আমরা তৈরি হয়ে নেই। এরপর উর্মি আর গীতা তৈরি হয়, আর সন্ধে হতেই উর্মি আর গীতাকে নিয়ে তান্ত্রিক হিজলতুলি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা যখন হিজলতুলি গ্রামের সাহায্যকারী কাঁঠাল গাছের সামনে এসে দাঁড়ায়, তখন গম্ভীর রাত হয়ে গেছে, আর তান্ত্রিক সুযোগ বুঝে দুই বোনকে বন্দি করে, আর বড় একটা তলোয়ার বের করে। এ কি বাবা, তুমি এসব কি করছো? তুমি এভাবে কেন বাঁধলে আমাদেরকে? আর এই তলোয়ার দিয়ে তুমি কি করবে বাবা? চুপ কর, কে তোদের বাবা? আমি তোদের বাবা নই, আমি তান্ত্রিক যাদব। আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য এখন তোদের বলি দেব। তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই কাঁঠাল গাছ থেকে আগুনের হলকা বের হয়, আর তান্ত্রিক সেই আগুনের হলকায় ভস্ম হয়ে যায়।
ততক্ষণে সকাল হয়ে যায় আর বিলাসী প্রতিদিনের মতো আজকেও সাহায্যকারী কাঁঠাল গাছের গোড়ায় আসে। এই যে মেয়ে, বলেছিলাম না তোমাদের 3 কন্যাকে আমি এক করবই। এই নাও তোমার 2 বোন। এরাই একদিন আমার গোড়া থেকে হারিয়ে গিয়েছিল, তোমার 2 বোনকে ফিরিয়ে দিলাম। কাঁঠাল গাছের কথা শেষ হতে না